যাই হোক, এই আচ্ছা, এই ঘটনাটা আমার এক কাকু বলেছিল, ঠিক আছে? কাকু কোথাও থেকে, মানে কাকুরই বন্ধুর কেউ একজন বলেছিল এরকম, কোথা থেকে কাকু একটা শুনেছিল, আমার ঠিক মনে নেই, ঠিক আছে? কাকুর ওই বন্ধুটি না থাকতো হচ্ছে তোমার ইউকেতে, ঠিক আছে? ইউকেতে থাকতো। ইউকেতে থাকার পর না তোমার ওখানে না প্রথম দিকে উনি না পালিয়ে যান, যেহেতু ওখানে ওনার আত্মীয় স্বজনও ছিল, উনি কিছু কারণে কিছু একটা করে ইললিগাল হোক লিগাল হোক যেভাবে হোক পালিয়ে গিয়ে ওখানে একটা সাধারণ কবরখানায় আর কি কাজ শুরু করেন। কাজ কি করতেন, যে কাজ করতেন যে পরিষ্কার পরিচ্ছন্ন করা আর একটু পাহারা দেয়া, আর কোনো বডি ফডি এলে তোমার ওই প্রিস্টকে খবর দেয়া আর কি, উনি এসে ইয়ে করা, মাটি ফাটি খুঁড়ে দেওয়া, হাত লাগানো, এইসব কাজ করতেন। তার বিনিময়ে না কিছু অঙ্কের টাকা পেতেন, ভালো অঙ্কের টাকা পেতেন। তো একদিন ওই কাকু বলছে যে একদিন ওই কাকু কাজ করছে, আমিও কাকু বলে সম্বোধন করছি ওনাকে, ওই কাকু বলে কাজ করছেন, কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পর না হঠাৎ করে পায়ের শব্দের আওয়াজ। এবার কাকু ভেবেছে কি যে তোমার হয়তো ইয়ে হয়েছে, কোনো হয়তো বডি ফডি নিয়ে এসছে। কাকু পেছনে ঘুরতে যাবে, টানটা নিতে যাবে, হঠাৎ করে পেছন এরকম ঘাড়ের কাছে একটা হাতের ইয়ে, তা উনি দেখছেন কি একটা জিন্স পরা আর একটা টি শার্ট পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তা ছেলেটির নাম হচ্ছে হ্যারি, মেয়েটির নাম হচ্ছে, দাঁড়াও একটুখানি দেখে নি মেয়েটির নাম, দাঁড়াও এক সেকেন্ড, যাত্রা খুঁজেই পাচ্ছি না মেয়েটির নাম। ও সোফিয়া, সরি সোফিয়া, মেয়েটির নাম হচ্ছে সোফিয়া। তা ও তখন হঠাৎ করে এসে বলছে, আচ্ছা আমার গার্লফ্রেন্ড না এখানে শুয়ে থাকে। হ্যাঁ, বলছে এখানে শুয়ে থাকে মানে কি বলছো তুমি, এটা জানো? এখানে এবার ওখানে মদমাতাল নেশারুরাও রয়েছে, ও ভেবেছে সেই। এবার বলছে না এখানে রয়েছে তো। তখন বলছে এখানে রয়েছে, বলছে কোথায় রয়েছে? তখন একটা কবরস্থানের দিকে তাকিয়ে দেখিয়েছে। তো ওনারও মনে আছে, বেশ 1-1.5 বছর আগে না ওই জায়গায় একটা মেয়েকে, একটা অল্প বয়সী মেয়েকে, সোফিয়া বলে নাম যার, তাকে কবর দেয়া হয়েছিল। বলছে ও আচ্ছা, উনি তোমার কে হয়? বলছে উনি তো আমার গার্লফ্রেন্ড হয়, প্রেমিকা হয়, বউ হয়, এরকম করে বলছে। মানে ইংলিশে কনভারসেশন হচ্ছে, আমি তোমাদের ইয়েতে বলছি, বাংলায় বলছি, ঠিক আছে? তা এবার হ্যারিকে জিজ্ঞেস করছে, হ্যারি বলছে দেখুন তো, ও তো আমাকে রেগুলার ফোন করে, কিন্তু আজকে কেন জানি না ও ফোনে পাচ্ছে না। ও তখন এবার শিওর হয়ে গেছে যে ও নেশারুর পাল্লায় পড়েছে কাকু। তা কাকু এবার কি করেছে, কাকু যেহেতু নেশারুর পাল্লায় পড়েছে ভেবে কাকুর মতন কাজ করছে। তা কাকুকে কানে ফোনটা দিয়ে বলছে, এই দেখুন না, শুনুন না কি বলছে, দেখুন তো কেন ধরছে না, রিং হয়ে যাচ্ছে। কাকু ফোনে হাতও দেয়নি, কাকুর মতন কাজ করছে। কাজ করতে করতে শুনছে কাকু বলছে ফোনটা সুইচ অফ আছে। এবার কাকু না হেসে ফেলেছে, বলছে হাসছেন? তো বলছে না, হেসে কাজ কি, যাও তো এখান থেকে, তুমি এখান থেকে যাও, তাড়াতাড়ি যাও, পালাও এখান থেকে, কোনো কাজ নেই কর্ম নেই, নেশা ফেশা করে এসে এখানে উৎপাত করো সারাক্ষণ, যাও তো ওইদিকে যাও, যেখানে, এরকম করে বলেছে। তখন হ্যারি বলছে, শুনুন না মশা, শুনুন না, একটা কথা বলি না, একটা কথা বলবো। তো বলছে আবার বিরক্ত করছেন আপনি, তো আপনাকে বললাম না ওইদিকে চলে যান। হ্যাঁ, কি ব্যাপার কি আপনাকে এতবার করে বলা হচ্ছে, আপনি এত বিরক্ত কেন করছেন? বলছে যে এবার বলছে যে জানেন তো, আমার গার্লফ্রেন্ডের না একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে। বলছে এবার আপনার কাহিনী শুনতে হবে। বলছে শুনুনই না, একটুখানি শুনলে কি এমন হয়েছে, আপনি কাজ করতে করতেই শুনুন। হ্যাঁ, তা বলছে দূর, এখন নেশারুর পাল্লায় পড়েছি, এখন তার প্রেম কাহিনী শুনতে হবে,
তার প্রেমিকা মরে গেছে, এখন কিভাবে মরলো, কেন মরলো, এইভাবে এখন শুনতে হবে। ও তো রেগে যাচ্ছে, মনে মনে হেভি খোঁজে যাচ্ছে। হ্যাঁ, এবার ও বলছে আমার এবার সোফিয়া তখন হচ্ছে, হ্যারি বলছে, হ্যারি তখন চাকরি করতো আর সোফিয়া পড়তো তখন হচ্ছে কলেজে, ঠিক আছে, কলেজে পড়তো। এবার একদিন কলেজ থেকে ফেরার পর দুই বাড়িতেই জানাশোনা ছিল, কারণ হ্যারি চাকরি পাওয়ার পরই তার ফ্যামিলিকে জানায় এবং হ্যারির ফ্যামিলি তার সোফিয়ার ফ্যামিলিতে গিয়ে কথাবার্তা বলে তাদের দুই ফ্যামিলিতে একটা কথাবার্তা হয় এবং দুই ফ্যামিলিতেই জানে। এবার যেদিন সোফিয়া ফিরছে হ্যারির সাথে মিট করবে বলে বেরিয়েছে, ঠিক আছে, হ্যারির সাথে মিট করবে বলে বেরিয়েছে এবং হ্যারিও বেরিয়েছে। এবার হ্যারি মিট হয়েছে, মিট হওয়ার পর যে যার বাড়ি চলে গেছে। হ্যাঁ, এবার যে যার বাড়ি চলে যাওয়ার পর হ্যারি অনেকক্ষণ ধরে সোফিয়াকে কল করছে। কল করার পর দেখছে কলটা কিছুতে, প্রথমে কয়েকবার কলটা হলো, তারপরে দেখা গেল যে তোমার আপনি আপ তোমার ইয়েটা বন্ধ হয়ে গেল, মানে সুইচ অফ বলছে। এবার বারবার ও বলছে, ততবারই সুইচ অফ বলছে। এবার পরের দিন ওর সোফিয়ার মা হ্যারির মাকে ফোন করে বলে যে সোফিয়া কি আপনার বাড়িতে রয়েছে? তখন হ্যারির মা বলছে যে না, হ্যারি তো কালকে চলে এসছে, ওর তো এখানে আসার কথা ছিল না, ও তো গাড়ি নিয়ে বেরিয়ে গেল, ড্রাইভারও ছিল। বলছে দেখুন না, এখনো অব্দি ড্রাইভার বা গাড়ি বা সোফিয়া কেউই ইয়ে করেনি। তাই এবার হ্যারির কাছে দিয়েছে, হ্যারির কাছে দিতে হ্যারি তখন বলছে যে কি হয়েছে আন্টি? তখন বলছে সোফিয়া তোমার সাথে মিট করেছে? বলছে হ্যাঁ, মিট করে তো ওরা চলে গেল। বলছে দেখো না, এখনো ফেরেনি, এত বেলা হয়ে গেল। তো ও তখন আর বলছে আমি কালকে যখন আমি ফিরে এসেছি বাড়িতে, তার আগে তো যেহেতু ওর বাড়িটা কাছে, ওর তো আগে পৌঁছে যাওয়ার কথা, ওকে কিন্তু আমি বাড়ি এসে ফোন করেছিলাম, দুবার রিং হলো, রিং হয়ে যাওয়ার পর কিন্তু ফোনটা অফ হয়ে গেল। এরপরে তো খোঁজ বলছে আপনারা একটা কাজ করুন, পুলিশে খবর দিন, আমিও যাচ্ছি। তখন হ্যারি তখন এই কথা বলেছে। তা হ্যারি এই কথা বলার পর, হ্যারি তো পুলিশ কেস করা হয়েছে, হ্যারিও গেছে সেখানে। এবার কোনো খোঁজও পাচ্ছে না ঠিকভাবে, ঠিক আছে, প্রায় 3 দিন হয়ে গেছে, কোনো খোঁজ পাচ্ছে না। এবার হ্যারি আর এত মানে অস্থির হয়ে গেছে মনে মনে। হঠাৎ করে একদিন ও শুয়ে রয়েছে, বলছে আমি, হ্যারি ওনাকেই বলছে যে আমি শুয়ে রয়েছি, শুয়ে থাকার পর মনে হচ্ছে যে আমার অস্থিরতাটা বেড়ে গেছে, আমি দৌড়ে এক কাপড়েই যা পরেছিলাম সেই পরেই ওর মানে সোফিয়ার বাড়ির দিকে যায়। সোফিয়ার বাড়িতে গিয়ে শুনি একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা ঘটে গেছে? সোফিয়াকে রেপ করা হয়েছে। কিভাবে রেপ করা হয়েছে? যে গাড়ির যে ইয়েটা রয়েছে, গাড়িতে যাচ্ছিল, যেতে যেতে একটা ফ্যামিলি, সেখানে মহিলাও ছিল, অনেকগুলো পুরুষ ছিল, বাচ্চা ছিল, একটা ফ্যামিলি হাত দেখিয়ে দাঁড় করায়। যেহেতু বলে রাখি ওদের একটু পাহাড়ের দিকে বাড়ি ছিল, ঠিক আছে, তা ওই পাহাড়ের দিকে বাড়ি থাকাতে খুব একটা ইয়ে করে না বলে এরকম নাকি ফ্যামিলি দেখলে নেয়। তা সোফিয়া ওই বাচ্চাগুলোকে দেখে নিয়েছে। তো কিছুটা যাওয়ার পর মহিলাগুলো নাকি নিচে নেমে যায় কিছু একটা কারণে, আর বলে আপনারা এখানটা আমাদের কিছুটা আগিয়ে দিন, তাহলে ওই সামনে দোকান আছে, দোকান থেকে বাচ্চার খাবার দাবার কিনি, ওরা ততক্ষণ আসুক বাচ্চার ইয়েতে। তা ওরা যখন ইয়ে করে, তখন নাকি ওর পেছন থেকে ওর ড্রাইভারের গলাটা পেঁচিয়ে ধরে, মানে ওই পাহাড়ের খাদের ধারে একজন নিয়ে যায়, গাড়িটাকে দাঁড় করায়, পেঁচিয়ে ওখানে ওনাকে মার্ডার করে ওনাকে রেপ করে একটা গাছের মানে একদম খাদের নিচে ফেলে রেখে দেয়, যেখানে ও মানে উঠতে পারবে না, বসতে পারবে না, এরকম অবস্থায়, মানে পড়ে যাবে এরকম, একদম সংজ্ঞাহীন অবস্থায় 3 দিন ওই অবস্থাতে ছিল, পুরো ন্যাকেড অবস্থাতে। তারপর ওর যখন সংজ্ঞা ফেরে 3 দিন বাদে, ও যখন দেখে এই অবস্থায়, ও মনে জোর করে, বলে না মানে মেয়েদের একটা মনের জোর আলাদা চলে আসে, ওই মনের জোর করে ও ওপরে উঠে লিফটে বাড়িতে ফিরে আসে।
এবার ওর তো মনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মনের অবস্থা খারাপ হতে ওকে না তখন হ্যারিকেও না ভয় পাচ্ছে। ও মানে যে কোনো ওর বাবাকে দেখলে ভয় পাচ্ছে, ওর মানে যে কোনো পুরুষকে দেখলে না ও ভয় পাচ্ছে। তা ওর সোফিয়ার বাবা মা ঠিক করে কিছুদিনের জন্য সোফিয়াকে একটু মেন্টাল অ্যাসাইলেমে ভর্তি করিয়ে দেবে, কারণ খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আর খালি বিড়বিড় বিড়বিড় করে কথা বলছে। তা মেন্টাল অ্যাসাইলেমে দেয়। তো বেশ কিছুদিন পরে যখন অ্যাসাইলেমে দেখতে যায় তখন না ওর আর সোফিয়াকে দেখে, ওর ওই অবস্থাতে না সোফিয়াকে দেখে হ্যারির আর ভালো লাগে না। হ্যারি নিজের কাছে নিয়ে আসতে চায় এবং বন্ডে লিখে ও নিজের দায়িত্বে ও নিজের বাড়িতে নিয়ে আসে। ঠিক আছে, নিজের বাড়িতে নিয়ে আসে, ওর পরিবেশটাও চেঞ্জ হলো আস্তে আস্তে। হ্যারিকে মানে হ্যারির সাথে একটু মিলমিশ যেটা ভয় পাচ্ছিল সেটা বন্ধ হলো এবং আস্তে আস্তে না ওর অতীতটাকে হ্যারি না ভুলে যেতে সাহায্য করলো। ঠিক আছে, এবার অন্য কলেজেও হ্যারি কিন্তু ভর্তি করালো। ঠিক আছে, এবার ওরা ঠিক করলো এবার ওরা লিভ ইনে থাকবে এবং যেহেতু হ্যারিও চাকরি পেয়ে গেছে হ্যারির কাজের জায়গায় ওখানে ওরা বাসা ভাড়া করে থাকবে এবং আর ওখান থেকে কলেজ যাতায়াত করবে ও সোফিয়া। তো যেহেতু একটু দূর হবে বলে ও ঠিক করেছিল, সোফিয়ার মা বাবা আর তোমার হ্যারির মা বাবা ঠিক করেছিল যে সোফিয়ার যে গাড়ি আছে ওখানে একটা 24 ঘন্টার ইয়ে রেখে দেবে, গাড়ি চালিয়ে নিয়ে যাবে, সোফিয়াকে নিয়ে আসবে এরকম। তা ওইভাবে ওরা থাকতে শুরু করে। একদিন হঠাৎ করে ওদের কলেজে একটু লেট হয়ে যায়। সোফিয়া হ্যারিকে ফোন করে জানায় যে এই ক্যাফেটা একটা খুলেছে আমার বন্ধুর, তা তুমি চলে আসো, আমরাও এখানে বন্ধুদের নিয়ে আসছি। ও এবার মানে হ্যারিও পৌঁছেছে ওই ক্যাফেতে, বলছে মানে বেশ 10-12 জনের একটা দল, সব মেয়েরা মিলে আসছে। মেয়েরা আসতে গিয়ে কিছু মেয়ে পার হয়ে গেছে আর কিছু মেয়ে, তার মধ্যে সোফিয়াও ছিল, আরো 2-3 জন ছিল। হ্যাঁ, ওরা পার হতে যাবে, একদম একটা ট্রাক, বড় ট্রাক একদম ওদের গুড়িয়ে দিয়ে 3-4 জনকে একদম স্পট ডেড করে চলে যায়। তারপর থেকে না হ্যারিও পাগল পাগল হয়ে গেছিল কিছুটা। তা কিছুটা পাগল হয়ে যেত, ওর মা বাবাও ওকে কিছুটা মেন্টাল সাপোর্ট দিয়ে বলো, বিভিন্ন বন্ধুদের সাপোর্টেই বলো, ও অনেকটা রিকভার করে, আবার অফিসে যাওয়া আসা শুরু করে। ঠিক আছে, আবার অফিসে যাওয়া আসা শুরু করে। তা এবার অফিসে যাওয়া আসা করছে দিন যাচ্ছে। তা এবার ওর হ্যারির মা বাবা বলছে তুই তো এবার অনেকটা ভালো ইনকাম করছিস বা করছিস, রোজগারও করছিস, বা আমাদের যা আছে, তা আমরা একটু আমার এক বন্ধুর মেয়েকে দেখেছি, তুই যদি একটু মিট করিস ওকে। তা ও তো সোফিয়াকে ভুলতে পারেনি, ও কারোর সাথে মিট করতে চায় না, ও ওর মতন থাকতে চায়, ও জানিয়ে দিয়েছে। তা এই কথা বলার পর এবার ও না সিগারেট জ্বালিয়ে এবার সিগারেটটা অফার করেছে ওকে। হ্যারি সিগারেটটা নিয়ে যে আগুন জ্বালাতে গেছে, বলছে যে আমি আগুনটা জ্বালিয়েছি, পুরো না সামনে কালো 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 কালো, মানে সামনে আরো হ্যারি নেই। আমি ভাবছি কোথায় গেল, এরকম করে দেখছি একটু হালকা আলো রয়েছে দূরে, অতটা তো লাইট জ্বালানো আলো থাকে না ওরকম অবস্থানে। তো আমি আবার এরকম করে খুঁজছি, এবার যে লাইটটা বন্ধ করেছি আর লাইটারটা আমি সিগারেটটা জ্বালিয়ে যে করেছি, দেখছি হ্যারি আবার এরকম পেছন ঘুরছে। তো আমি ভাবলাম হ্যারি হয়তো অন্য কোথাও চলে গেছে। এরপরে বলছে দেখুন না, আবার একটু কল করে বলছে তুমি যাও, ওইদিকে যাও, আমাকে আমার কাজ করতে দাও। তা এই বলতেই না ও শুনছে গেটের আওয়াজ হচ্ছে, কাকু শুনতে পাচ্ছে। কাকু এবার দৌড়ে গেছে, হ্যারি এবার কোথায় গেছে ও দেখেওনি। হ্যাঁ, হ্যারি করতে গেছে কিনা বা কি করেছে না করেছে ও জানে না, দরজার আওয়াজ মানে গেটের আওয়াজ হচ্ছে বলে দেখছে যে একটা বডি এসছে। ঠিক আছে, একটা বডি এসছে। এবার ওর মাথা থেকে তো ওই নেশারুর কথা উড়ে গেছে, ও তো প্রথম থেকেই ধরে নিয়েছিল হ্যারি নেশারু, তা হ্যারির কথা আর ধরেইনি। তা এবার ও কি করেছে তোমার করেছে হচ্ছে এবার বডিটা নাবিয়ে প্রিস্টকে ও খবর দিয়েছে, প্রিস্ট এসে করেছে। এবার ও যখন
মাটিটা খুঁড়ে যখন ইয়ে করতে যাবে, তখন হ্যারি হ্যারি করে একজন বন্ধু খুব মানে কয়েকজন বন্ধু খুব কাঁদছে। ও না মাটি খোঁড়া হয়ে গেছিল, হয়তো মাটি খুঁড়ছিল বোধহয়। মাটি খুঁড়ছিল, মাটি খুঁড়তে খুঁড়তে না ওই ইয়েটা শুনে ও অবাক হয়ে বলছে হ্যারি। ও না মাটি খোঁড়া বন্ধ করে দিয়ে ওপরে উঠে বলছে হ্যারি মানে। ও তখন মুখটা খুলে দেখে কিছুক্ষণ আগে যে হ্যারি ছেলেটি কথা বলেছিল, যে প্রেম কাহিনী বলছিল, যে ওকে নেশারও ভেবেছিল, সেই হ্যারি ওর মৃত অবস্থায় পড়ে রয়েছে। ও তখন বলছে এই হ্যারি কি করে মারা গেল? তো তখন ওদের বন্ধুরা তখন কান্না থামিয়ে বলছে হ্যারিকে আপনি চেনেন? বলছে হ্যাঁ চিনি। কিভাবে চেনেন? ওরা তখন বলছে অনেক কথা আছে। কিভাবে মারা গেল? বলছে কিভাবে মারা গেল, একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। বলছে কার অ্যাক্সিডেন্টে? বলছে হ্যাঁ। বলছে ওরা তখন বলছে যে একটা মানে শুধু ও একা কার অ্যাক্সিডেন্ট করেনি, সাথে মানে আরো কয়েকজন লোক ছিল, যাদের মধ্যে পুলিশ নাকি আইডেন্টিফাই করেছে এরা নাকি মানে রেপিস্টদের একটা গ্যাংয়ের অংশ আর কি। ওদের সমেত নিয়ে ও পুরো খাদের মধ্যে গিয়ে পড়েছে, ওর বডিটা ওই খাজে আটকে গেছে। আর বাদবাকিদের বডি গাড়ি এখনো অবধি খোঁজা চলছে। তা খোঁজা এখনো পাওয়া গেলে তো ভালো, না পাওয়া গেলে আর কি করা যাবে জানি না। এখনো তাদের হয়তো শাস্তি বলা হচ্ছে যে এই নাকি সোফিয়াদের রেপিস্টদেরও নাকি ইয়ে ছিল, মানে রেপিস্ট ছিল সোফিয়ার। এটা তা ও তখন বলছে, এবার হ্যারি বলছে না সরি হ্যারি বলছি এবার না বলছে আচ্ছা ওর গার্লফ্রেন্ডের নাম কি সোফিয়া? বলছে হ্যাঁ। আপনি এটা কি করে জানলেন? বলছে একটা কাজ করুন, এখানে এই জায়গাটা ছেড়ে দিন, সোফিয়ার পাশেই একটা জায়গা আছে, ওই জায়গাতে আপনারা কবর দিন। হ্যারি তো ওকে খুব ভালোবাসতো, একসাথে ইয়ে করবে। এবার ওরা তো কবর দিয়ে গেছে। কবর দিয়ে যাওয়ার পর যে যার মতন ওই সোফিয়ার পাশেই ওকে কবর দিয়েছে। কবর দিয়ে যাওয়ার পর যখন শুনশান হয়ে গেছে, ও একটা জায়গায় কাকু একটা জায়গায় বসে ভাবছে কি হলো। ঠিক বলছে আমি টুলের ওপর বসে আছি, ঠিক আমার সামনে না ওই হ্যারি উদয় হলো, একদম পুরো মানুষের মতন অবস্থায়। বলছে ওরা তো অর্ধেকটা জানে, আপনাকে বলে রাখি কি হয়েছিল। আমি অনেক দিন ধরেই ওই জায়গায় যেখানে সোফিয়া রেপ হয়েছিল, মরে যাওয়ার পর ওই জায়গায় না আমি বেশ কিছুদিন খোঁজ করছিলাম কারা এই জ্ঞানটা থাকতে পারে বাচ্চাদের নিয়ে। 2 দিন আমি মিস করে যাই, 3 দিন মিস করে যাই, ওদের পাই না। কখনো ওরা আসে আমি যাই, বা ওরা আসলে আমি যাই না, এরকম হয়। তারপরেও আমরা শুনেছি এরপরেও আর একজনের রেপ হয়েছিল, তাকে নাকি পাওয়া গেছে, তাকে এখনো নাকি পাওয়া যায়নি, এখনো পাওয়া যায়নি, এরকমও শুনেছিলাম। তা আমি খোঁজ করতে করতে একদিন ওই রেপিস্টদের গ্যাংয়ের দলটাকে পেয়ে যায়। ওদের আমরা জেনে শুনেই ওদের কাছে হেল্প যখন চাই, জেনে শুনেই ইয়ে হয়। আমার ইচ্ছা ছিল যে সোফিয়ারা যে রেপিস্ট আছে তাদের মানে শাস্তি দিই, কারণ তারা তো শাস্তি পেতো না, পুলিশও জানতো না কারা ইয়ে করেছে, তাদের যেহেতু চিনতো না, ধরতেও পারতো না। তা ও পুরো অবাক হয়ে শুনে যাচ্ছে, বলছে আমার হাত পা পুরো অবশ হয়ে গেছে। ওই কাকু বলছে হাত পা পুরো অবশ হয়ে গেছে, আমি শুধু হাঁ হয়ে শুনছি ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ, এবার বলছে যে তুমি যে ইয়েটা হয়েছে তোমার মানে তুমি মানে ও যে বলতে চাইছে যে তুমি বেরিয়েও যেতে পারতে, ইয়ে করতে পারতে। তা ও তখন বলছে তুমি যেটা ভাবছো যে আমি গাড়ি চালিয়ে ওদের খাতে ফেলে দিয়ে বেরিয়ে যেতে পারতাম, তাহলে সোফিয়ার সাথে মিট করতে পারতাম কি করে? সোফিয়া তো ওখানে একা বসে কাঁদছে, ওর জন্যই তো আপনাকে ফোন করতে বলেছিলাম ওকে। এই বলে পুরো ভ্যানিশ হয়ে যায়, এবং সঙ্গে সঙ্গে ওই দেখার সাথে সাথে কাকুও ফেন্ট হয়ে পড়ে যায়। তারপরের দিন যারা জন আসে, মানে নিজেরই হয়তো জ্ঞান ফিরেছিল, জ্ঞান ফেরার পর ওখানের কাজকর্ম পুরো ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে অন্য কাজে ঢোকে। তা বলে আমার পুরো এরকম স্বচক্ষে ভূত দেখা আর কি, আমি যেটা বিশ্বাস করতাম না
এরকম আমাকে ভূতের প্রেম কাহিনী তারা মানে হ্যারি আর সোফিয়া পাশাপাশি আমি তাদের কবর দিতে পেরেছি, এটাও আমার ভাল লাগে। আবার এটাও ভয় লাগে যে ভূতের মুখে তাদের প্রেম কাহিনী শুনেছি। তাই এই হচ্ছে আমার প্রথম কাহিনী। কেমন লাগলো একটু জানিও আমাকে। তা আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, প্রায় 3-4 জন আছো দেখছি, কিন্তু কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। তা এরপরে আমি তোমার আর একটা সেকেন্ড কাহিনীতে চলে যাচ্ছি। ঠিক আছে, সেকেন্ড কাহিনীটা একটা বেশ অদ্ভুত কাহিনী। তোমরা হয়তো ভাববে যে আমরা হয়তো 2024-এ দাঁড়িয়ে যে তোমাদের ঘটনাটা বলছি, আমি সেই ঘটনাটা ফেস করেছি 2017-তে। ঠিক আছে, 2017-তে আমারও সেই সময় দাঁড়িয়ে মনে হয়েছিল যে একটা অবিশ্বাস্য ঘটনা। ঠিক আছে, তা তোমাদের মনে হয় 2024-এ দাঁড়িয়েও জিনের বাচ্চা বেঁচে থাকতে পারে এই পৃথিবীতে? কিন্তু আছে। ঠিক আছে, জিনের বাচ্চাও আছে। শুধু আমি এখানে বাংলায় বলছি না, আরও একজন পডকাস্টে, দরকার হলে হিন্দির পডকাস্টে, সেও তাদের সাথে শেয়ার করেছে। তার আগে বলে রাখি, ওই যে হিন্দির যে পডকাস্টে শেয়ার করেছে সেও আমার কিন্তু প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়াতে ছিল, আমারই বন্ধু। তা বলে রাখি ঘটনাটা, শুরু করি। 2017-তে আমরা স্বামী স্ত্রী মিলে যাই হচ্ছে উত্তরাখণ্ড ঘুরতে। ঠিক আছে, উত্তরাখণ্ড ঘুরতে গেছি। বেশ কিছুটা জায়গা ঘোরার পর একটা জায়গায় আমরা দাঁড়াই। সেখানে চা পকোড়া, একটা মুদিখানার দোকান, তার পাশে চা পকোড়াও বিক্রি করছে। ঠিক আছে, এবার অনেকটা রাত হয়েছে, এবার কখন হোটেলে পৌঁছাবো তার নেই ঠিক। তা সেই কারণে, যেহেতু বলে রাখি আমরা নিজেরা গাড়ি ড্রাইভ করে যাই, সেহেতু এই একটা সুবিধা হয়, যেখানে ইচ্ছা দাঁড়িয়ে পড়া যায়, যা ইচ্ছা কেনা যায়, যা ইচ্ছা ক্যারি করা যায় আর কি। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, চল এক কাজ করি, তো এখান থেকে কিছু পকোড়া কেনা যাক, তার সাথে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, আমরা এগুলো ক্যারি করেছিলাম। তা এগুলো শশা ফশা দিয়ে মাখি আর চা খাই। মুড়ি মানে মুড়ি, পকোড়া, চা বেশ ভালো জমে যাবে। তারপরে হোটেলে পৌঁছাবো যখন পৌঁছাবো। তা এবার আমরা যখন অর্ডার দিয়ে বসে আছি, বিশ্বাস করবে না, প্রায় 7.5 ফুটের, 7.5 ফুট হবে না, 7 ফুটের কাছাকাছি লম্বা একটা বিভৎস দেখতে, মানে কোকড়ানো, মানে মাথা ভর্তি চুল, অনেকদিন চুল না কাটলে যেরকম হয়ে যায় ঝাঁকড়া। হ্যাঁ, কেমন একটা বিভৎস দেখতে। কোথা থেকে একটা লোক চলে এলো। ঠিক আছে, চলে এসে, হ্যাঁ, ওই উত্তরাখণ্ডী ভাষায়, উত্তরাখণ্ডীর মানে কুমায়ুনের জায়গায় বলছি, কুমায়ুন আর হ্যাঁ, কুমায়ুনের ভাষায় বা উত্তরাখণ্ডী ভাষায় বলি, উত্তরাখণ্ডী ভাষাতেই বলছে। কিছু একটা গ্রামের ইয়েকে বলল। ওই লোকটাকে দেখলাম যে গ্রামের যে মানে দোকানদারটি ছিল, ওইটাকে দেখার পর না, ও আমাদের পকোড়া মানে বাদ দিয়ে আগে ওই লোকটাকে কি করে তাড়াতাড়ি জিনিসপত্র দিয়ে বিতাড়িত করবে, এরকম ব্যাপার। এবং এটাও আমি খেয়াল করলাম, লোকটার হাতগুলো না অস্বাভাবিক লম্বা, মানে যেটা মানুষের, অনেকটা মানুষ লম্বা হলে কি হবে, তার হাত পা গুলো তো সামঞ্জস্যভাবে লম্বা হবে, তাই তো? আমরা অনেক সময় অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনকে দেখেছি, একে দেখেছি, আরো অনেকজন লম্বা মানুষকে দেখেছি, তাদের তো অস্বাভাবিক নয়। ওর না একটু অস্বাভাবিক রকমের হাতগুলো। এবার না চোখগুলো কেমন যেন, আমাদের যেমন চোখের একটু সাদা অংশ থাকে, ওর না কেমন যেন, সাদাও না আবার কালোও না, কিরকম যেন, মানে বেশ অদ্ভুত লাগে। লোকটা তাড়াতাড়ি দিয়ে পয়সা দিতে যায়, ও পয়সা দিতে মানা করে দেয়, ও লোকটা আবার নিজের মতন চলে যায়। আমি না এত অদ্ভুত লেগেছিল লোকটাকে। কিছু মানুষকে দেখবে হয়তো তোমরা ভাববে যে ওর হয়তো কোনো রোগ ছিল, বা ওর হয়তো কোনো অসুখ হয়েছে, তাই হয়তো একটু কোনো ডিসঅর্ডারে ভুগছে, তাই হয়তো ওরকম। তোমার দেখা উচিত হয়নি, সত্যি আমার হয়তো দেখা উচিত হয়নি, কিন্তু
যেহেতু ততদিনে প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়া করে গেছি, হয়ে গেছে আমার অভিজ্ঞতাগুলো, তো আমার না বারবার মনে হচ্ছিল কিছু একটা রং আছে লোকটার মধ্যে, মানে লোকটা না মানে মানুষের মতন ঠিক লাগছে না। হ্যাঁ, মানে একটা মানুষের মতন তো লাগে, যে খুব ঘুরঘুরটি অন্ধকার দোকানটা তা তো না, ভালোই মানে ভালোই আলো আছে। হ্যাঁ, এবার না আমি না বারবার ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি লোকটা চলে যাওয়া। লোকটা কিন্তু আমার দিকে তাকায়ও নি, বা আমরা বসে আছি আমাদের দিকে পাত্তাও দেয়নি, জিনিসপত্র নিল, জিনিসপত্র নিয়ে নিজের মতো চলে যাচ্ছে। এবার আমাকে ঘাড় ঘুরিয়ে এরকম বারবার দেখছি দেখে ওই দোকানদারটি আমার কাছে চা পকোড়া নিয়ে এসে বলছে, আমি মানে মুড়ি মাখছি তখন আর কি, মুড়ি মাখছি, চা পকোড়া নিয়ে এসে বলছে, ম্যাডাম জি আপনি ওর দিকে অত বেশি তাকাবেন না। তা আমার এবার উৎসাহ জেগে গেছে, কেন তাকাবো না, একটু কেমন অস্বাভাবিক লাগলো তাই তাকাচ্ছি। বলছে না অস্বাভাবিক লাগবেই, আপনি আপনি কিছু প্রথমে বলতে চাইনি। বলছি বলুন না দাদা কি হয়েছে, কি ব্যাপার একটু বলুন না। মানে একটু অস্বাভাবিক লাগলো, আমি অনেক বিষয় নিয়ে কাজও করেছি, এইসব বিষয় নিয়ে কাজ করি, তো দেখে তো মানুষ লাগলো না, কি ব্যাপার একটু বলুন না, আপনারা নিশ্চয়ই কিছু জানেন, বা আপনি বা এত ভয় পেয়ে তাড়াতাড়ি দিয়ে দিলেন, টাকাও নিলেন না, কি ব্যাপার। তা বলছে ও কিছু না, এমনি টাকা নিলাম না, ও এমনি, আপনি খান তো, আপনারা খান, বলে গেছে চলে যাচ্ছে। তো আমি না নাচোর বান্দা পাবলিক, হ্যাঁ, আমার একবার যেটা উৎসাহ জাগবে সেটা আবার না ইয়ে হলে পেটের ভাত হজম হবে না, ঘুম হবে না, নিজেকে কষ্ট দিয়ে লাভটা কি। তারপর নিজেরা মুড়ি মাখছি আর খাচ্ছি, তখন আবার কাকুকে ইয়েকে বলছি বলুন না কি হয়েছে, ব্যাপারটা কেন বারবার ঘাড় ঘুরিয়ে দেখতে বারণ করছিলেন। তখন বলছে যে ওটা হচ্ছে আমাদের গ্রামের জিনের বাচ্চা। আমি হা হয়ে গেছি, জিনের বাচ্চা 2017-তে? হ্যাঁ, আমার না ঠিক এরকম 2017 में জিন কি বাচ্চে, ये क्या बोल रहे हो। বলছে এর জন্যই তো তোমাদের আমি বলতে বিশ্বাস তোমরা করবে না বলে ওর জন্যই তো তোমাদের আমি বলতে চাইছিলাম না। ঠিক আছে, এবার হলো, এবার তো এটুকু বললো বলে আর কিছু বললো না। ও বলছে ছেড়ে দে, বলতে চাইছে না, আমার বরাবর একটু ছেড়ে দে না বাবা, বলতে চাইছে না, খুঁজিয়ে খুঁজিয়ে দরকার কি, ছেড়ে দে, যা হয়ে গেছে হয়ে গেছে। এবার আমরা আমাদের খাবার দাবার মিটিয়ে চলে আসি, ব্যাক করেছি হরিয়ানাতে ব্যাক করার পর আমার ওই বন্ধুকে ফোন করে বলছি জানিস তো এরকম এরকম আমি একটু কিছুদিন জাস্ট একদিন আগে উত্তরাখণ্ডে গেছিলাম, উত্তরাখণ্ডের এই জায়গায় গিয়ে এই দোকানটা রয়েছে, এই দোকানে আমি জিজ্ঞেস করেছি জিনের বাচ্চাকে দেখেছি। ও তখন হেসে মরছে, বলছে জিনের বাচ্চাকে ও তারপরে সরি আমি আর একটা কথা বলতে ভুলে গেছি, আমাকে দেখে বলছে লোকটা, আচ্ছা আপনার এই লোকটাকে দেখে কত বয়স মনে হলো। বলছি কত হবে, 40-45। বলছে ওর এখন 18ও হয়নি। বলছি হ্যাঁ, সরি 18 হয়নি বলছি, সরি মাথাটাও গেছে 17 করতে করতে, ওর এখন বছর বয়স, 22 বছর বয়স। বলছি হ্যাঁ 22 বছর এরকম। তা বলছে বুঝেই নিন, এবার ওর মতন চলে গেছে, তারপর তো আমরা আমাদের মতন। এবার ওরও উৎসাহ পেয়েছে, ও তো এইসব নিয়ে কাজ করে, এখনো করে, ওর নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন পডকাস্ট করে। তা ও বলছে আমি যাবো, হ্যাঁ তুই গিয়ে যদি পারিস তো আমাকেও একটু খবর দিস, আমিও এরকম একটু লাইভ ফাইভে গল্পটা শেয়ার করতে পারি, তুই হিন্দিতে করবি আমি বাংলাতে করবি। তো বললো ঠিক আছে। তা ও তো যায় ওখানে উত্তরাখণ্ডে যে জায়গায় আমরা গেছিলাম সেই জায়গায় গিয়ে ও বিভিন্ন টুকটাক মানে এইটুকু জানতে পারে যে ওখানকার খুব প্রভাবশালী ব্যক্তির ফ্যামিলির একটা কাহিনী, কিন্তু কি কাহিনী ওরা শুনতে পারত, ও বলতে পারছিল না, মানে বলেনি আর কি কেউ। এবার ও যখনই একটা বাড়ি দেখানো হয়েছে দূর থেকেই, মানে জোর জবরদস্তি করে টাকা পয়সা দিয়ে বেশি করে দূরের একটা বাড়ি দেখানো হয়েছে, বলা হয়েছে ওই বাড়িটাই ওদের, কিন্তু ওই বাড়িতেও লুকিয়ে চুরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু গ্রামবাসীরা আটক করে ফেলে, যেতে বারণ করে ওকে। তা দিন 15-16 প্রায় ওখানে মানে চষে বেরিয়ে খেয়েছে, বিভিন্ন তথ্য জোগাড় করেছে, কিন্তু আসল যে জিনের কাহিনীটা ও কিন্তু বার করতে পারছিল না। ঠিক আছে, 2017-তেই ও কিন্তু যায়।
2017 গেল, 18 গেল, 19 গেল, ঠিক আছে। 2020 যখন লকডাউন হয়েছে তখন ওর কাছে একটা কল আসে। কল আসার পর ও বলে, আপনি জিনের বাচ্চা নিয়ে খুব খোঁজ খবর করছিলেন এবং যে দোকানে আপনি নাম্বার দিয়ে গেছিলেন, ভাগ্যক্রমে সেই নাম্বারটিও আমি পেয়েছি। ও তখন জিজ্ঞেস করে, ছেলেটি তখন জিজ্ঞেস করে যে কি ব্যাপার বলুন তাহলে, মানে জিনের বাচ্চা কি আদৌ সত্যি হয়? তো আপনি যে বলছেন, আপনি ফোন করেছেন, আপনি কে? বলছে, আমি যে বলছি সে হচ্ছে আমার দাদার ছেলে। হ্যাঁ সত্যি ও জিনের বাচ্চা, আপনাকে বিশ্বাস করতে হবে 2020-তে দাঁড়িয়েও। বাবু এখন খুলতে পারবো না। তুমি জানলায় রেখে দাও, আমি লাইভে রয়েছি। তুমি তারপরে ও তখন ফোন করে বলে যে তাহলে আপনি কে বলছেন? ও তখন বলে, তো বলছে যে আমার দাদার ছেলে, আপনাকে তো বললাম আমি ওর পিসি হই। যে ঘটনাটা শুনেছেন সেই ঘটনাটা আমার নিজের, হ্যাঁ আমার নিজের বাড়ির ঘটনা। আমি উত্তরাখণ্ডের খুবই প্রভাবশালী ব্যক্তির মেয়ে বলছি, ঠিক আছে। আমার বিয়ে হয়ে যায়, প্রথমে আমার বিয়ে হয়ে যায়। আমার বাড়িতে আমার বাবা মা আরও কয়েকজন, বেশ কয়েকজন রয়েছেন, হ্যাঁ বেশ কয়েকজন রয়েছেন। যেহেতু প্রভাবশালী ব্যক্তি সেহেতু একটু আমার বাড়িটা হচ্ছে পাহাড়ের একটু কোণে, পাহাড়ের একটু কোণে আমার বাড়িটা রয়েছে। তা খুব একটা যে গ্রাম রয়েছে আশেপাশে তা নয়। তা এরপর আমার বিয়ে হয়ে যায়। আমিও হচ্ছে আমার যেহেতু বিদেশে বিয়ে হয়ে গেছে, আমিও 3 বাচ্চার দুই বাচ্চার মা। আমি এখানে করোনার জন্য এখানে চলে আসি এবং লকডাউনে আটকে যাই। এবং আপনার এই ঘটনা শুনে আমি বেশ কিছুদিন লকডাউনের আগে আপনি ফোন নাম্বারটা জোগাড় করে আপনাকে ফোন করছি। তা বলছে কি কাহিনী একটু যদি বলেন, যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে, বা আমি বা আমার যে হয়তো শুনবে তারা হয়তো কোনো বিপদে না পড়লো, তাহলেই আপনি বলুন। তো বলছে না, আপনাদের কোনো বিপদ নেই। তা বলছে আমার বিয়ে হয়ে যাওয়ার 2 বছর বাদে আমার যখন বাচ্চার 1.5 বছর বয়স, আমার দাদার বিয়ে হয়। দাদার বিয়ে হয় আমার ঠাকুমার বান্ধবীর নাতনির সাথে, ঠিক আছে। তা মেয়েটি খুবই ভালো, আমার বৌদি খুবই ভালো, খুবই ভালো, মানে যাকে বলে একদম মানে মাই ডিয়ার ফ্রেন্ড, মানে কারোর সাথে তর্ক ঝগড়া কিছু না। কিন্তু বিয়ের প্রায় 5-6 বছর 10 বছর কেটে গেলেও, বিয়ের প্রায় 5-6 বছর কেটে গেলেও মানে ওর কোনো বাচ্চা কাচ্চা হয় না। এবার স্বাভাবিক, বাড়িতে অনেক লোকজন আছে, আছে, কেউ না কেউ তো বলে, ওরও মন খারাপ হয়ে যায়। এবার যেহেতু আমি সেকেন্ড প্রেগনেন্ট হই, ওর কাছে খবর আসে, এবার ওরও খুব মন খারাপ হয়ে যায় যে তোমার যে ও মা হতে পারছে না, আমি মা হতে পারছি না, ও মা, দুখানা সন্তান হয়ে গেল। এই করে করে না ও মন খারাপ করে বসে থাকে, ঠিক আছে। একদিন বৌদি বলছে, আমি ছাদে একাকী বসে আছি, ছাদে পাহাড়ের কোলে সূর্যাস্ত হচ্ছে, ওই সময় আমি বসে আছি আর খুব কান্না পাচ্ছে বলে আমি কাঁদছি। হঠাৎ করে দেখছি আমার পেছনের দিকে একটা গুরুগম্ভীর গলায় কে যেন বলে উঠল, তুই যা চাস তাই পাবি। এবার আমার মনে তো একটাই, আমি সন্তান চাই। আমি কোনো কিছু না শুনে না জেনে আর কিছু না করে আমি শুধু একটাই কথা বলি যে আমি শুধু সন্তান চাই, হ্যাঁ। আর কিন্তু আমি কোনো আওয়াজ শুনতে পাইনি। এরপরে বৌদি 1 মাস বাদে প্রেগনেন্ট হয়, প্রেগনেন্টের খবর দেয়। যেহেতু 5-6 বছর বাদের বাচ্চা হচ্ছে, বংশের প্রদীপ আসতে চলেছে, সেহেতু তোমার একটা হয় না যে বিশাল আনন্দ। এবার বলছে বাচ্চার, বৌদির প্রথমটা তো ঠিক গেল, 6 মাসে বৌদির যখন 6 মাসে আমাদের পেট, আমরা যারা মা আছি, মা হয়েছি 1 মিনিট, হ্যাঁ, তারা তোমার আমরা যারা মা হয়েছি তারা তো তোমরা জানো 6 মাসে কতটা পেট হয় না হয়।
বলছে বৌদির পেটটা না একদম পুরো 9 মাস 10 মাসের 9 মাসের মতন পেটের মতন হয়ে গেছে, ফুলে গেছে। আর বৌদির কিছুদিন হলো, বৌদি যখনই 6 মাসে পড়েছে আমরা দেখছি বৌদির মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ। কি অস্বাভাবিক আচরণ? তা সেটা হচ্ছে বৌদির তোমার বৌদি হচ্ছে যে পরিমাণটা বৌদি এতদিন খাবার খেত তার থেকে অনেক বেশি পরিমাণে খাচ্ছে। মানে আমরা হয়তো 6 জনেও যে খাবারটা খেতে পারবো না বা 7 জনেও যে খাবারটা খেতে পারবো না, সেটা বৌদি একা খাচ্ছে। ঠিক আছে, এবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, আলট্রাসোনোগ্রাফি করা হচ্ছে, কিন্তু সবই নর্মাল দেখা যাচ্ছে, কিন্তু বাচ্চাটা আকারে বড় হয়ে গেছে। যখন 7 মাসে পড়লো তখন বলছে যে এরকম হয়ে গেল যে আমরা দেখছি একদিন রাত্রির বেলা বৌদি খুব চিল্লাচ্ছে, চিল্লাতে চিল্লাতে, হ্যাঁ, পেটের যন্ত্রণা উঠেছে বলেই চিল্লাচ্ছে উনি। তা উনার এতটাই পেটে হয়ে যাচ্ছে, মানে পেট বড় হয়ে গেছে এবং এতটাই বলছে পেটে না মানে এরকম করে লাথি মারছে, মনে হচ্ছে নাড়ি ভুড়ি ছিটকে বাচ্চাটা বেরিয়ে আসবে। তা বাবা যেহেতু ওখানকার প্রভাবশালী ব্যক্তি ও বাবা, সেহেতু তোমার করেছে, বাবা ওখানে ঘরটাকে নার্সিংহোম বানিয়ে নেয়, ডাক্তাররাও চলে আসে। ডাক্তাররা আসার পর তোমার ডাক্তাররা বেবি বের করে। একটা 7 মাসের বাচ্চার ওয়েট কত হয় আমরা সবাই জানি। ওই বাচ্চার ওজন হয়েছিল 4 কিলো 973 গ্রাম। ভাবো তুমি, মানে একটা সাধারণ বাচ্চার থেকেও কতটা বাচ্চা, মানে 10 মাস পেটে ধরেও যা নর্মাল ডেলিভারি হয় তাদের বাচ্চার থেকেও কতটা বড় মানে হতে পারে। এরপরে বাচ্চার যখন 3-4 মাস বয়স, বাচ্চার না এরকম 3-4 মাসে তো বাচ্চার দাঁত ওঠে না, 3-4 মাসে ওরা দেখছে বাচ্চার ছুঁচলো দাঁত বেরোচ্ছে। ঠিক আছে, ছুঁচলো দাঁত বেরোচ্ছে এবং মানে আমাদের যেমন দাঁত হয় ওরকম দাঁত না, অস্বাভাবিক রকমের দাঁত বেরোচ্ছে। এবং তার সাথে সাথেও বৌদির মধ্যে অস্বাভাবিক আচরণ হচ্ছে, যেটা হচ্ছে বৌদি যেন দাদাকে সহ্য করতে পারছে না, একদম আমাদের সহ্য করতে পারছে না। আমার বাচ্চারা ছিল চোখের মণি, সেই বাচ্চাদের দূর করে তাড়িয়ে দিচ্ছে এবং সারাদিন একা বা নিজের বাচ্চাকে কোলের কাছে আঁকড়ে রেখে সারাদিন দরজা বন্ধ করে রাখছে। কি করছে ভেতরে আমরা কেউ বুঝতে পারছি না। এর করতে করতে না মানে বাচ্চাটার 6 মাস হলো, 6 মাসের 5 মাসে বা 6 মাসে মুখে ভাত দেয়, মুখে ভাত বা ভাত ওরা কিছু একটা বলেছিল ইয়েতে, ওই মুখে ভাত বা দেয়। তা ওইটা করতে গিয়ে ও বলছে যে এমন ভাবে বাচ্চাটা মানে খাবার দিয়েছে তো, হ্যাঁ, যে খাওয়াচ্ছে এমন ভাবে হাতটা কামড়েছে, মানে পুরো হাতটার এখান থেকে মাংসটা খুবলে বেরিয়ে গেছে আঙুলে। মানে ভাবো কতটা জোরে একটা ওই 6-7 মাসের বাচ্চা, মানে 5-6 মাসের বাচ্চা কামড়াতে পারে। ঠিক আছে, ওরকম। তা এই দেখে তো ওর বাপের বাড়ির লোকেদের যখন দিন দিন আরো অবস্থা খারাপ হয়, মানে ও খাওয়া দাওয়া ছেড়ে দেয়, বৌদিও কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সারাক্ষণ ঘরে বন্দি হয়ে থাকে, বেরোয় না, স্নান করে না, মানে কিছুই করে না, দৈনিক কাজকর্ম কিছুই করে না, সারাদিন বাচ্চাটাকে আগলে বসে রয়েছে দরজা বন্ধ করে। তা এরপর ওর বাপের বাড়িতে খবর দেয়। বাপের বাড়িতে খবর দেওয়ার পর ওর বৌদির যে কুলগুরু আছে বাপের বাড়ির, তাকে আনা হয়। তাকে আনার পর বলছে বিশ্বাস করবে না, বৌদি তো চিল্লাচ্ছে, তার সাথে বাচ্চাটাও অস্বাভাবিক রকমের চিল্লাচ্ছে, মানে কিছু বলতে চাইছে বলতে পারছে না। হ্যাঁ, শুধু ওর দিকে আঙুল তাকাচ্ছে আর কড়া কড়া ভাষায় মানে তাকাচ্ছে ওই কুলগুরুর দিকে। আর বৌদি বলছে ওকে তাড়িয়ে দাও, করে দাও। তা ও তখন বলছে, বাড়ির যে আরো লোকজন আছে, মানে সে বৌদি বলছে কত জোর হয়ে গেছে, হ্যাঁ, বলছে যে তোর পেছনের যে কালো ছায়াটা রয়েছে সেই ছায়াটাই তো তোকে আসতে দিচ্ছে না, তাই তো? হ্যাঁ, আসতে দেবে, তুই বস, এখানে বস, আমি করছি। তা ওকে কিছু একটা মন্ত্রপুত দিতেই না, তখন দেখছে কালো ছায়াটা যেটা আবৃত করেছিল, মানে কুলগুরু বলছে কালো ছায়া আবৃত হয়েছিল, ওইটা না আস্তে আস্তে মানে দেখা যেতে থাকলো, আচ্ছা, মানে ধোঁয়ার মতন একটা জিনিস ওর কাছ থেকে দূরে সরে গেল। ওকে তখন এনে আসনে বসানো হলো। আসনে বসানোর পর ওকে জিজ্ঞাসাবাদ করা হলো যে কি ব্যাপার,
তা ও তখন বলা হলো যে এরকম এরকম বলেছে, যে ছাদের এরকম কাঁদছিলাম, এরকম শুনেছি। ও তখন বলল, তুই কেন এই কথাটা বলতে গেলি? তুই জানিস না যে বাচ্চাই কি সব জীবনের সব কিছু হয়ে গেল? তুই একটা দিক ভাবতে পারতিস। হ্যাঁ, এটা তো তোর সন্তান নয়। তা বল, ও তখন নিজের সম্বন্ধে মানে নিজের ইয়েতে ফিরে এসে বলছে, এ তো জিনের বাচ্চা, আমি জানি সেটা। জিন আমাদের কিছুতেই থাকতে দেয় না। এবার তখন বলছে, ওর দাদা বলছে যে বিশ্বাস করুন মানে গুরুদেব, গুরুদেব, আমি একদিন ওর সাথে মিলিত হওয়ার চেষ্টা করি। ঠিক আমি যখন ওর কাছে যাই, আমাকে কেউ যেন অদৃশ্য শক্তি এরকম ভাবে তুলে জাস্ট এরকম ভাবে ছুড়ে দিল, আমি দেয়ালে গিয়ে আছাড় খেয়ে পড়লাম। আমার সাথেও বহুবার হয়েছে। যার জন্য বলছে আমি ওর কষ্টটা দেখতে পারতাম না বলেই আমি কিন্তু ওকে বারবার বারণ করতাম। আমি যার জন্য একা থাকতে পছন্দ করতাম। মানে ও মানে সহ্য করতে পারে না আমি যার কাছেই যাব, ও মানে ও ভাবে যে ও ছাড়া মানে ওর আমি শুধু। হ্যাঁ, তা এবার ও তখন বলছে, বিভিন্ন যাগযজ্ঞ করা হলো, করা হলো। এবার দেবতা বলছে যে মানে গুরুদেব বলছেন যে এটা কিন্তু ছাড়ানো সম্ভব না, যেহেতু ওর বাচ্চা হয়ে গেছে। যদি একে ধরতো শুধু একটা ছাড়ানোর ব্যবস্থা যেত, যেহেতু এর বাচ্চা হয়ে গেছে, এ কিন্তু সমাজের পক্ষে মানে সমাজের পক্ষে না, তোমাদের পরিবারের পক্ষে ক্ষতিকারক। তোমরা এক কাজ করো, একে দূরে একটা বাড়ি বানিয়ে দাও, ওখানেই ও থাকবে। ঠিক আছে, এর দেখাশোনার কোনো প্রয়োজন নেই, যা করার জিনটি করবে। ঠিক আছে, তোমরা শুধু ওকে একা ছেড়ে দাও, তাহলে তোমরাও পরিবার থেকে নিরাপদে থাকবে, ও ওর মতন ভালো থাকবে। ঠিক আছে, এটাও গুরুদেব নাকি বলেছিল যে তোমার এই যে বৌমা আছে তোমাদের, এই বৌমা যতদিন জিনটি না চাইবে ততদিন ও কিন্তু মরবে না, ততদিন কিন্তু জীবিত থাকবে। তো আজও নাকি জীবিত আছেন উনি। জিনের বাচ্চাটা ওরকম অস্বাভাবিক, খাওয়া পড়ার খুব একটা হয় না, খুব দরকার হলে নিচের দোকানটা থেকে নিয়ে আসে, আবার যে যার চলে, মানে বেরোয়ও না বাড়ি থেকে দুজনে, কারোর সাথে দেখাও করে না, কথাবার্তাও বলে না। কিন্তু এদিকে দেখা যায় যে রান্না বান্না হচ্ছে, হচ্ছে, সমস্ত কিছুই হচ্ছে, কিন্তু কোথা থেকে আসে কি না আসে কেউ কিন্তু জানতে পারে না। তা ও তখন বলে যে এটা সত্যি? বলছে হ্যাঁ, এটা সত্যি। যদি মানে আমি এটা নিজেও গিয়ে ওর বাড়িতে গিয়ে দেখেছি। ওর বাড়িটা মানে পুরো আমাদের বাড়িরই মতন, কিন্তু একটা ধোঁয়া ধোঁয়া ব্যাপার ওর বাড়িতে থাকবে। সারাক্ষণই জিন ওকে আবৃষ্ট করে রাখে। এবং আমার বৌদি স্টিল নাও এখনো অবধি আমি ওকে যা দেখেছি, আমাদের তো বয়স বাড়লে একটু বয়স্ক লাগে, আমি নিশ্চয়ই 19 বছরে যাচ্ছিলাম, আজ 34 বছরে এসে তা থাকবো না। ঠিক আছে, তা বৌদি কিন্তু অ্যাকিউরেট রয়েছে এবং তার বাচ্চাটাও ওরকমই রয়েছে। তারা কিন্তু কোনো হার্মফুল না, উল্টে বরঞ্চ গ্রামের তারা কিন্তু উপকার করে। যদি খুব বিপদে কেউ পড়ে, ওদের কাছে যদি হেল্পও চায় কোনো কারণে, ওরা কিন্তু হেল্প করে ওদের উদ্ধার করে দেয়। হয়তো ওরা উদ্ধার করে না, জিনটি উদ্ধার করে, কিন্তু ওরা কোনো হার্মফুল না। তা কারুর সাথে ওরা ওদের মতনই রয়েছে, ওরা একাই থাকে, কারুর সাথে যোগাযোগ নেই। আমার দাদার সাথেও যোগাযোগ নেই, দাদা আলাদা বিয়ে করে এখন সুখে শান্তিতে রয়েছে, ওরা ওদের মতন রয়েছে। তা এই হচ্ছে জিনের বাচ্চার ঘটনা। ভাবো 2024-এ দাঁড়িয়েও জিনের বাচ্চা বেঁচে রয়েছে। তো আমার একবার খুব ইচ্ছা আবার ওখানে গিয়ে একবার জিনের বাচ্চার সাথে ছবি তুলে আসবো। তো কেমন লাগলো বন্ধুরা একটু বলো। তো আজকে আমি এই দুটো গল্প বলেই শেষ করছি। ঠিক আছে, তা গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। আমাদের প্রতিবাদ চলতে থাকবে যতক্ষণ না আসল দোষীরা শাস্তি পায়, ততদিন আমাদের এই প্রতিবাদ চলতে থাকুক, চলতে থাকবে। বুকের আগুন যেন নিভে না যায়। ঠিক আছে, গুড নাইট। এইটুকুই আমার বলার ছিল। যদি ছোট মুখে বড় কথা হয়ে থাকে ক্ষমা করে দেবেন, কিন্তু এটা আমাদের চলতেই থাকবে এই প্রতিবাদ, যতক্ষণ না আরজি করের ওই মেয়েটা, ওই ডাক্তারটি দোষীরা শাস্তি না পায়। দোষী সব কটা আসল দোষীরা যতজন
ওপর থেকে নিচ যতজন আছে ততজন যেন সবাই শাস্তি পায়, এটাই আমরা আশা করব। নমস্কার বন্ধুরা। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.